আজ আমরা দেখব 2019-20 অর্থ বছরের জন্য সরকারের যে অসামরিক খাত বা বেসামরিক যেটাই বলেন 11 থেকে 20 গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা, সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত অনলাইনে দাখিল করার যে নিয়মাবলী, এই নিয়মাবলীটা আজ আমরা দেখব। তো শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনপত্রের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। এই যে আবেদনটি আপনারা শুধুমাত্র অনলাইনে করতে পারবেন, এর হার্ড কপি প্রিন্ট করে আপনি হাতে হাতে দিতে পারবেন না। তো আমরা এই যে আবেদনটি যে প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করবেন, এর সম্পূর্ণ যে প্রক্রিয়াটি আপনাদের দেখিয়ে দেব, কোন কোন কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনার আবেদন করতে হবে, এই সব কিছুই দেখিয়ে দেব। তো দেখতে হলে আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি। তা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। তো দেরি না করে আমরা চলে যাই ভিডিওতে। তো আমাদের প্রথমে বলা আছে যে 11 থেকে 20 গ্রেডের কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী ষষ্ঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত। আপনি ষষ্ঠ শ্রেণীতে, এবার যারা পঞ্চম শ্রেণী থেকে পাশ করে ষষ্ঠ শ্রেণীতে উঠলো তাদের থেকে সর্বোচ্চ অর্থাৎ মাস্টার ডিগ্রি হোক বা তার উপরে হোক সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত, অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা, দুটি কিন্তু আলাদা। দুটি আপনাকে কিছু পরিমাণ অর্থ দেওয়া হবে, কিন্তু দুটির ভিতর পার্থক্য আছে। এবং সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের, অর্থাৎ আপনার শুধু সরকারি পাবে তা না, কিছু তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা আছে তাদের সন্তানরাও এটা পায়। এবং অনধিক 2 সন্তান, 2 সন্তানের বেশি পাবে না, এবং ষষ্ঠ থেকে সর্বোচ্চ পর্যন্ত, এটা এখানে মূল কথা। তো মৃত কর্মচারী নবম শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে। আর এখানে দেখুন যারা সরকারি বাদে যারা তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত তারা পায় হচ্ছে নবম শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যন্ত অনধিক 2 সন্তানের জন্য। ঢাকা মহানগরীতে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে ঢাকা মহানগর ও বিভাগের কর্মচারীদের নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে। ঢাকা মহানগরীর ক্ষেত্রে নিয়মটি ব্যতিক্রম। তো এরপরে আমরা আর দেখি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.bkkb.gov.bd, এই শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন লিঙ্কটিতে ক্লিক করে ব্রাউজারের অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি টাইপ করে ইন্টার চাপুন। তো সেটি আমি আপনাদের একটু পরে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সেখানে যাবেন, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। তো হোম পেজ থেকে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করতে হবে এবং 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদন করা কর্মচারীর ধরন কর্মরত দিতে হবে এবং কর্মচারী কর্মক্ষেত্র ধরন পছন্দ করতে হবে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উল্লেখ্য কর্মচারী ধরন কর্মরত এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন রাজস্বভুক্ত বাছাই করলে পে ফিক্সেশনের নম্বর, অর্থাৎ আপনি যে একজন সরকারি কর্মচারী আপনার সন্তানের জন্য শিক্ষা বৃত্তি বা শিক্ষা সহায়তা যেটিরই আবেদন করেন না কেন, আপনার তো পে ফিক্সেশনের মাধ্যমে বেতন হয়। তো সেই যে পে ফিক্সেশনের নম্বর এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, এটিও পে ফিক্সেশনের কাগজে থাকে। তো দুটি জিনিস কিন্তু আলাদা। পে ফিক্সেশনের নম্বর একটি কোড আছে দেখবেন, এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরটি পে ফিক্সেশনের কাগজে দেওয়া থাকে। তো ওই কাগজটি আমাদের আবেদন করতে যাওয়ার সময় অবশ্যই সাথে নেওয়া লাগবে। সরকারি অথবা তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত বা মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে অক্ষম, মৃত বা অবসরপ্রাপ্ত পছন্দ করতে হবে। উল্লেখ্য কর্মচারীর ধরন অক্ষম, মৃত বা অবসরপ্রাপ্ত বাছাই করলে কোনো পে ফিক্সেশন নম্বর লাগবে না, শুধু জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। অর্থাৎ তাদের তো পে ফিক্সেশন নাই, তাই তারা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিবে। এর পরবর্তীতে আছে কর্মচারীগণ প্রয়োজনীয় তথ্যাদি অর্থ বিভাগের পে ফিক্সেশনের ভেরিফিকেশন নম্বর জাতীয় পরিচয়পত্রের 17 ডিজিট এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করার পর তার মোবাইলে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে। এই যে মোবাইল নম্বরটা, এই মোবাইল নম্বরটি অবশ্যই পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বরটি নেবেন, কারণ আপনার পে ফিক্সেশন দিয়ে যখন ভেরিফিকেশন মেসেজ আসবে তখন অবশ্যই পে ফিক্সেশনের নম্বরটিতে আসবে এবং সেখানে যে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড, এই কোড দিয়ে আপনি যাচাই করুন বাটনে ক্লিক করলে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে, এই মেসেজটি দেখাবে। কোড প্রদানের সময়সীমা 15 মিনিট। 15 মিনিটের মধ্যে ওই যে 6 ডিজিটের যে কোডটি মোবাইলে আসবে সেটি দিতে হবে। অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড একবারই রেজিস্ট্রেশন করতে হবে। আপনি একবার রেজিস্ট্রেশন করবেন, এরপরে আপনার ওই যে রেজিস্ট্রেশন নম্বর ওটা দিয়ে আপনি
দুই সন্তানের জন্য দুইবার আবেদন করতে পারবেন, কিংবা অনেক সময় মোবাইল নম্বর ভুল হলে সেগুলো পরিবর্তন করতে পারবেন। যাই হোক, সফটওয়্যারে লগ ইন করার জন্য হোম পেজের লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এর পরবর্তীতে আমাদের আছে যে লগ ইন করার পর ড্যাশবোর্ডে আবেদনকারী ছবি। তাহলে আপনার যখন কাগজপত্র নিবেন আপনি আবেদন করার জন্য, তাহলে একটা লাগতেছে আপনার পে ফিক্সেশন, 2 নম্বর লাগতেছে পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বর, 3 নম্বর লাগতেছে আপনার ছবি, এবং মোবাইল নম্বর লাগতেছে, ছবি লাগতেছে, আর ন্যাশনাল আইডি কার্ড লাগতেছে। তো এই 4টা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম যে এই 4টা জিনিস আমাদের লাগবে। এরপরে শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে এইখানে ক্লিক করুন। এই লিঙ্কটিতে আমাদের ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্মের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে ছাত্রছাত্রী বিগত বাৎসরিক বোর্ড সেমিস্টার টার্ম ফাইনালে যে পরীক্ষায় পাশ করেছে তার মূল মার্কশিট এবং ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক বা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্তৃক সত্যায়িত করে স্ক্যান কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাহলে এইখানে যে বিষয়টা এটা কিন্তু আমাদের আগেই সম্পন্ন করতে হবে, এটাও কিন্তু আবেদন করার সময় লাগবে। অর্থাৎ বিগত যে বাৎসরিক বা টার্ম যে ফাইনাল পরীক্ষায় সে দিয়েছে তার মূল মার্কশিটটা সেটা কি করতে হবে, এরা প্রথমে একটা ফটোকপি করবেন এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, এটা আমাদের জন্য এখানে একটু সহজ করছে, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্তৃক সত্যায়িত করতে হবে। প্রথমে করার পরে স্ক্যান করবেন, করে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাহলে এই কিন্তু আমাদের 5টা জিনিস লাগলো, এটা নিয়ে 5টা। এরপরে কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসর গ্রহণের আদেশের অথবা মৃত হলে মৃত সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। তো এটা যারা অবসরপ্রাপ্ত কর্মচারী বা কর্মচারী ছেলে মেয়ে বা যারা মারা গেছে এরকম কর্মচারী ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের লাগবে। তো ফর্ম যথাযথভাবে পূরণ করে আবেদনপত্র সংরক্ষণ ও প্রিন্ট করুন বাটনে ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট করা যাবে। তাহলে আমরা কিন্তু এই 5টা জিনিস, আর যাদের যেসব কর্মচারী অবসরপ্রাপ্ত বা মারা গেছেন তাদের ক্ষেত্রে এই মৃত্যুবরণ সনদের যে সত্যায়িত কপি এইটা কিন্তু সাথে লাগবে। আর এইখানে এরপরে আমরা আবেদনে যে তথ্যগুলো চেয়েছে সেগুলো আমরা আবেদন করে আবেদন সংরক্ষণ ও প্রিন্ট বাটন, এই বাটনটিতে আবেদন করলে আবেদন প্রিন্ট করা যাবে। প্রিন্টের পরে আমাদের আরো কিছু কাজ আছে, অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আবেদন ফর্ম প্রিন্ট করার পরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সিল, এবার আবেদন আপনার যে প্রিন্ট হয়ে গেল করার পরে সেটা আপনি কি করবেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেন তার প্রধানের স্বাক্ষর আর সিল দেবেন। এরপরে কর্মচারীর স্বাক্ষর আছে এতে, অর্থাৎ যে কর্মচারী তার সন্তানের জন্য আবেদন করছে তার স্বাক্ষর, কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল। এবার আপনি যে অফিসের আন্ডারে চাকরি করেন, অর্থাৎ যে আবেদনকারী আবেদন করতেছে তার সন্তানের জন্য, উনি যে কর্তৃপক্ষের আন্ডারে চাকরি করেন তো সেই কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল এবং স্মারক নম্বর। অফিস যেহেতু আপনার আবেদনটি গ্রহণ করলে আপনার আবেদন বরাবর একটি স্মারক নম্বর হবে, সেই স্মারক নম্বর ও তারিখ দিয়ে পূর্ণাঙ্গ পূরণকৃত ফর্মের ওই অংশগুলো খালি থাকবে, ওইগুলো দেওয়ার পরে ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে। এবার ওই ফর্মটি আপনি স্ক্যান করবেন, স্ক্যান কপি করে সংযুক্তি ধাপে গিয়ে সংযুক্তি, এবার কিন্তু আবার আপনার অনলাইনে ঢোকা লাগবে এবং সংযুক্তি ধাপটিতে গিয়ে আপনি আবার গিয়ে সংযুক্তি করে আবেদন চূড়ান্তভাবে দাখিল করুন বাটনে ক্লিক করে দাখিল করবেন এবং আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তার মোবাইলে আবেদন গ্রহণের ডায়েরি নং ও তারিখ সম্বলিত একটি খুদে বার্তা পাবেন আপনি যে ফোন নম্বর ব্যবহার করছেন ওই ফোন নম্বরে, এবং পরবর্তীতে অনলাইনে লগ ইন করার জন্য তার আবেদনের অবস্থা সম্পর্কে তিনি জানতে পারবেন। আপনি ওই যে ফোন নম্বর দিলেন, রেজিস্ট্রেশন করলেন, ওই রেজিস্ট্রেশন অনুযায়ী আপনি আবার ঢুকে আপনার আবেদনের কি অবস্থা পরবর্তীতে জানতে পারবেন। আর স্বামী স্ত্রী উভয় যদি সরকারি চাকরিতে কর্মরত হয় তবে একজনই সন্তানের শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা লাভের আবেদন করতে পারবেন। তো স্বামী স্ত্রী উভয়ই সরকারি কর্মচারীতে অনেক সময় থাকে, অনেকেই দেখা যায়, তো সেক্ষেত্রে যে কোনো একজন মা বা বাবা সে শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা। আর এইখানে 2টা জিনিস আছে, শিক্ষাবৃত্তি এবং শিক্ষা সহায়তা, এই জিনিসটাও আমি আপনাদের দেখাবো। তো এরপরে আছে চাকরিরত অনিয়মিত বা বৈবাহিক এরূপ ছাত্রছাত্রীগণ শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা লাভের যোগ্য নন। যে সন্তান চাকরি করছে কিংবা পড়াশোনা অনিয়মিত কিংবা বিয়ে করছে, অর্থাৎ বিয়ে করলে সে তো নিজে নির্ভরশীল হয়ে বিয়ে করছে, তারা কিন্তু শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা লাভ করতে পারবেন না। 11 থেকে 20 গ্রেডের কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীকে পূর্ববর্তী বাৎসরিক বোর্ড সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত সিজিপিএ
অর্জন করতে হবে। এইখানটা একটু দেখুন যে শ্রেণী আছে ষষ্ঠ থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ এবং স্নাতক থেকে স্নাতকোত্তর। তো শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা আর এটা হচ্ছে শিক্ষা সহায়তা পাওয়ার যোগ্যতা, দুটো কিন্তু আলাদা। শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জিপিএ 5 অথবা গড়ে তার 80 নম্বর করে লাগবে। আর শিক্ষা সহায়তা পাওয়ার জন্য সে জিপিএ 3 অথবা গড়ে 50 নম্বর, দুটোর ভিতর পার্থক্য আছে। আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও একই নিয়ম। আর উচ্চ শিক্ষা স্নাতক বা স্নাতকোত্তর সিজিপিএ 3.5 হতে 4, আর এখানে ন্যূনতম সিজিপিএ 2.5 হলে তারা শিক্ষা সহায়তা পাচ্ছে। অর্থাৎ যাদের মার্ক কম তারা অবশ্যই শিক্ষা সহায়তার জন্য আবেদন করতে পারবেন, আর এর নিচে হলে কিন্তু আবেদনই করতে পারবেন না। সরকারি তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত বা মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে পূর্ববর্তী বাৎসরিক বোর্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত সিজিপিএ অর্জন করতে হবে। এক্ষেত্রে মাধ্যমিকে আছে সিজিপিএ, তারা কিন্তু শুধুমাত্র এখানে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করছে, শিক্ষা সহায়তার জন্য না। তো এই ক্ষেত্রে তাদের সিজিপিএ 3 অথবা গড়ে 50 ভাগ নম্বর, আর উচ্চ মাধ্যমিকে ওই, আর উচ্চ শিক্ষায় হচ্ছে ন্যূনতম সিজিপিএ 2.5। আর আপনাদের এইখানে আরো কিছু নম্বর দেওয়া আছে। এটা হচ্ছে যদি শিক্ষা সহায়তার জন্য আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে প্রত্যেক বিভাগ অনুযায়ী আপনাদের এইখানে কিন্তু ফোন নম্বরগুলো দেওয়া আছে, প্রয়োজন এখান থেকে নিয়ে আপনারা ফোন করে জেনে নিতে পারেন সহায়তার জন্য। তো আমি আরেকটা জিনিস দেখাবো বলছিলাম, আবেদন করার যে বিষয়টি। তো আবেদন করার বিষয়টি আপনি লক্ষ্য করুন। আপনি প্রথমেই www.bkkb.gov.bd এই যে ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে যদি আপনি যান তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। অর্থাৎ আপনি প্রথমে গুগল ক্রোম মধ্যে যে তারপরে লগ ইন করেন। তো এরপরে আপনি লক্ষ্য করুন শিক্ষাবৃত্তি অনলাইনে দাখিল, আবেদন দাখিল, এই যে ডান পাশে এই নিচের দিকে এইখানে মাউস পয়েন্টার, শিক্ষাবৃত্তি অনলাইনে আবেদন দাখিল, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন করে আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যেটা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের। এটি নতুন ব্যবহারকারী হলে শিক্ষাবৃত্তি অনুদানের জন্য রেজিস্ট্রেশন করুন। যারা নতুন তারা আগে রেজিস্ট্রেশন করবেন, আর পূর্বে ভুল মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে থাকলে সংশোধনের জন্য এখানে ক্লিক করবেন। তো প্রথমে আপনি আবেদন করুন, এইখানে যাবেন না। তো এইখানে দেখুন আবেদনের দুটি ভাগ আছে, একটা বেসরকারি কর্মে নিয়োজিত যারা এখন কর্মরত আছে, আর এইখানে আছে হচ্ছে যারা অক্ষম অবসরপ্রাপ্ত বা মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য এই পাশে। তো এগুলোতে আপনি ক্লিক করবেন না, আপনি ক্লিক করবেন রেজিস্ট্রেশন করুন। এই রেজিস্ট্রেশন বাটনে আপনি যখন ক্লিক করবেন তখন এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে যে নতুন ব্যবহারকারীর জন্য নিবন্ধন, কর্মচারীর ধরন এখান থেকে নির্বাচন করবেন যে কর্মরত না অক্ষম অবসরপ্রাপ্ত, যেটা হোক আপনি কর্মরত দিলে কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন নির্বাচন করুন। তো এখান থেকে আপনি রাজস্ব খাতভুক্ত না বোর্ড তালিকাভুক্ত, তো যেহেতু কর্মরত আমরা রাজস্ব খাতভুক্ত দিলাম। কর্মচারীর নাম বাংলায়, এখানে বাংলায়, এখানে ইংরেজিতে লিখবেন। তো ইংরেজিতে লেখার পরে আপনার এইখানে কর্মচারীর মোবাইল ফোন নম্বর, অর্থাৎ যে মোবাইল ফোন নম্বরটি আপনি ইএফটিতে ওই যে ফোন নম্বরটি আপনি ফিক্সেশনে ব্যবহার করছেন সেই ফোন নম্বরটি আপনি এখানে ব্যবহার করবেন। এরপরে আপনার ইমেইল যদি থাকে, এটা ম্যান্ডেটরি না। তো কর্মচারী জাতীয় পরিচয়পত্রের নম্বর অর্থাৎ 10 অথবা 17 ডিজিট ব্যবহার করবেন, 13 ডিজিট ব্যবহার করা যাবে না, এখানে দিবেন। এরপরে আছে কর্মচারীর পে ফিক্সেশন 2015 পে ফিক্সেশন নম্বর, ইংরেজিতে 2015 এর যে ভেরিফিকেশন নম্বর, অর্থাৎ ভেরিফিকেশন নম্বর কিন্তু আমাদের চেঞ্জ হয় না, প্রত্যেক বছর যা ভেরিফিকেশন নম্বর যা সেটাই থেকে যায়। তো যা 2015 সালের পে ফিক্সেশনের পর থেকে শুরু হয়েছে। তো আপনি যে কোনো একটি কাগজ পেলে সেখান থেকে তথ্য নিয়ে দিতে পারবেন। এরপরে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার মন মতো, এবং পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করবেন। তো যখন আপনার রেজিস্ট্রেশন করা শেষ, আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর পেলেন, এরপরে কিন্তু আপনি এই আবেদন করুন বাটনে যাবেন এবং এখানে আপনার ফোন নম্বর এবং যে পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করবেন। তো আপনাদের যদি এইখানে যদি ফর্ম পূরণ সরাসরি যদি দেখার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি অবশ্যই ফর্ম পূরণ করাটা আপনাদের দেখিয়ে দিব। আর ভিউয়ার্স যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, কমেন্টস করবেন কিছু জানার থাকলে অবশ্যই, এবং শেয়ার দিবেন ভিডিওটিতে।